পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর মক্কা, মিনায় জিকিরে মশগুল মুসল্লিরা। এই যাত্রায় ঘরমুখো মানুষ, ট্রেনে শিডিউল বিপর্যয়, লঞ্চে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ। আমি বলছি ভাই আমার একটা বাচ্চা আছে, আমি যাবো, আমার একটা কেবিন দেন ভাই, কয়েক দাম 3200 টাকা হবে, একটাও কম হবে না। জমজমাট কোরবানির পশুর হাট। প্রথম 100 দিনে 62% সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি সরকারের। মত প্রকাশের স্বাধীনতার নামে অপপ্রচার বন্ধের আহ্বান। আসছে উচ্চাভিলাষী বাজেট, মূল্যস্ফীতির শঙ্কা অর্থনীতিবিদদের। বিপুল অঙ্কের ব্যয় মেটাতে অর্থ সংস্থান বড় চ্যালেঞ্জে। এবং ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো চান না ট্রাম্প। শক্তিশালী চুক্তির ইঙ্গিত রুবিওর, হরমুজে আইনি অধিকার থাকার দাবি তেহরানের। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সঞ্জিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। এই যাত্রায় সড়ক দুর্ঘটনায় একদিনে প্রাণ গেল 26 জনের। এর মধ্যে টাঙ্গাইলের কালিহাতীতে রড বোঝাই ট্রাক উল্টে নিহত হয়েছেন 17 জন। ঈদের আগে প্রিয়জনকে হারানো স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা, মেয়ে এবং গোপালগঞ্জে বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে। রড বোঝাই ট্রাক উল্টে সড়ক থেকে পড়ে যায় খাদে। সেই ট্রাকে চড়ে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাচ্ছিলেন ফেরিওয়ালা সহ বেশ কয়েকজন নিম্ন আয়ের মানুষ। কম খরচে বাড়ি যেতে বাসের পরিবর্তে ট্রাকে উঠেছিলেন তারা, কিন্তু প্রিয়জনের কাছে আর তাদের পৌঁছানো হলো না। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই নিহত হয় 15 জন। গুরুতর আহতদের নেওয়া হয় হাসপাতালে, সেখানে আরো 2 জনের মৃত্যু হয়। গাড়ি মনে করো উল্টি খাইছে, উল্টি খাওয়ার পরে মাটিতে এসে মাথা ঠেয়ে গেল। ব্যাপার কি? 25-26 জন যাত্রী ছিল। ট্রাকটা সরাতল নামক স্থানে উল্টে গেছে। উল্টে যাওয়ার সাথে সাথে তাৎক্ষণিক ঘটনাস্থলে 14-15 জন মানুষ মারা গেছে এবং কয়েকজন মানুষ উদ্ধার করে হাসপাতাল ভর্তি করা হয়েছে। মানুষজন রডের নিচে পড়ে রয়েছে, সাইডে 4-5 জন আছে। আমরা টানাটানি করছি, বাড়ির থেকে কোদাল নিয়ে আসছি, শাবল নিয়ে আসছি। নিহতদের 15 জনেরই বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলায়। প্রিয়জনকে হারিয়ে শোকে মুহ্যমান স্বজনরা। একমাত্র উপার্জনক্ষম সদস্যদের মৃত্যুতে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় অনেকে। এদিকে পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ। রাজশাহীতে আসতে যে টাক পাওয়া যায়, এগুলো টাকে আমরা উঠে আসি ভাড়া বেশি কারণে। রোডের তলে পড়েছে আমাদের যেগুলো হরেক মালের যাত্রীগুলো ছিল, সেগুলা যাত্রীগুলা নিহত হয়ে গেছে। মালবাহী ট্রাকে যাত্রী নেওয়া বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। আমরা প্রাথমিক অবস্থায় ধারণা করছি যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পড়ে যায় এবং ঘটনাস্থলেই 15 জন মারা যান। এদিকে বগুড়ায় ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার পথে ঢাকা রংপুর মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা মেয়ের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জে বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো 15 যাত্রী। এছাড়াও সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরো 4 জনের মৃত্যু হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঈদের সময় কেন বাড়ে সড়ক দুর্ঘটনা? কেন এত প্রাণহানি? বিশেষজ্ঞরা বলছেন এই সময়ে সড়কে চাপ বাড়ে যানবাহনের। এছাড়া ফিটনেসবিহীন গাড়ি আর অদক্ষ চালকরা রাস্তায় নামে ঈদ ঘিরে। এর পাশাপাশি রয়েছে দ্রুত গন্তব্যে পৌঁছার প্রবণতাও। সঠিক পরিকল্পনা ও আইনের কঠোর প্রয়োগ ছাড়া সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ সম্ভব নয় বলছেন বিশেষজ্ঞরা। ঈদের আনন্দকে ম্লান করে দেয় বিষাদের সড়ক দুর্ঘটনা। আহত আর নিহত পরিবারের আর্তনাদ, হাহাকারে ভারী হয়ে ওঠে চারপাশ। আনন্দের বদলে বেদনা হয়ে ওঠে ক্ষতিগ্রস্ত পরিবারের নির্মম পরিণতি। বাড়ি ফেরা ঘিরে কত শত স্বপ্ন থাকে, কল্পনায় থাকে প্রিয় মানুষের মুখ। হয়তো মা চেয়ে থাকে সন্তানের পথ, ভাইয়ের অপেক্ষায় থাকে বোন। গল্পে ভরা জীবনের আবেগ আনন্দ নিমেষেই হারিয়ে যায় প্রতিবারের সড়ক দুর্ঘটনায়।
প্রায় প্রতিদিনই সড়ক মহাসড়কে প্রাণ যায় অনেক মানুষের, কিন্তু ঈদ যাত্রায় সেই সংখ্যা বাড়ে আরো কয়েক গুণ। প্রশ্ন হচ্ছে, ঈদে আসলেই কেন বেড়ে যায় দুর্ঘটনা? সামগ্রিক সড়ক ব্যবস্থাপনা নাকি ত্রুটি আছে অন্য কোথাও? চালকরা যেমন বিরতিহীনভাবে গাড়ি চালায়, তেমনিভাবে ওই গাড়িটি কিন্তু বিরতিহীনভাবে চলে। কারণ বেশি টাকা আয়ের জন্য পরিবহন মালিক যেমন চাপ দেয়, তেমনি চালকও উৎসাহিত হয়ে গাড়ি চালায় এবং অতিরিক্ত যাত্রী বহনের কারণে এবং সড়কের বেহাল দশার কারণেও কিন্তু সড়ক দুর্ঘটনা করে। দেশের প্রায় সব সড়ক মহাসড়ক এখন ইজি বাইকের দখলে। মোটরসাইকেলও চলে বেপরোয়া গতিতে। ঈদে নামে অদক্ষ চালক আর ফিটনেসবিহীন গাড়ি। মরার উপর খাড়ার ঘাঁ হয়ে দেখা দেয় উল্টো পথের বাহন। সড়ক দুর্ঘটনার জন্য দায়ী এমন আরো নানা কারণ। এখন বৃষ্টির সিজন, স্বাভাবিকভাবে বৃষ্টিতে যেটা হয় রাস্তার যে ফ্রিকশন, এটা প্রপারলি কাজ না করাতেও কখনো কখনো অ্যাক্সিডেন্ট হয়। বিশেষজ্ঞরা মনে করেন, পরিস্থিতি উত্তরণে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। চিহ্নিত করতে হবে দুর্ঘটনা প্রবণ এলাকা। চালকদের জন্য বিশ্রাম ও কর্মঘণ্টা ঠিক করার পাশাপাশি মেরামত করতে হবে খানা খন্দে ভরা সড়ক মহাসড়ক। সড়কে অবৈধ অটোরিকশার চলাচল কমাতে হবে। অন্যদিকে অদক্ষ চালক এবং সড়কে যে বেপরোয়া গতি থাকে সেটি কমানোর ক্ষেত্রে আইনের প্রয়োগ খুবই জরুরি। মৃত্যু অনিবার্য হলেও অব্যবস্থাপনা আর উদাসীনতায় যেন দুর্ঘটনায় কারো প্রাণ না যায় তা নিশ্চিত করতে হবে দায়িত্বশীলদের। এছাড়াও কেবল ঈদের আগে পরে নয়, বছর জুড়ে সড়কে মৃত্যুর মিছিল বন্ধ করতে হবে। নিশ্চিত করতে হবে আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে রাজধানীর রেলওয়ে স্টেশনগুলোতে। শিডিউল বিপর্যয়ের খবর থাকলেও ট্রেনে উঠে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। এদিকে আজ থেকে এই যাত্রায় যুক্ত হয়েছে বিশেষ ট্রেন। সারাদিনে 67টি ট্রেন ছেড়ে যাবে দেশের বিভিন্ন গন্তব্যে। বাস টার্মিনালগুলোতেও বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। তবে শেষ মুহূর্তে বাসের টিকিট পেতে চরম ভোগান্তির অভিযোগ যাত্রীদের। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এসব মানুষের ছুটে চলা। ঈদের আগের শেষ কর্মদিবস পার করে তৃতীয় দিনের ঈদযাত্রায় কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। শিডিউল বিপর্যয়ের খবর থাকলেও ট্রেনে উঠে স্বস্তি প্রকাশ করেন ঘরমুখো যাত্রীরা। অনেক ভালো লাগে যে দেখা করতে যাচ্ছি, একটু তো কষ্ট করতেই হবে। 7:05 ছাড়ার কথা ছিল, এখন 8:05 বাজে, কিন্তু ট্রেন ছাড়ে না এখনো। আশা করছি জার্নিটা ভালো হবে। এখন ট্রেন না ছাড়া পর্যন্ত তো বলা মুশকিল। সারাদিনে ঈদ বিশেষ ট্রেন সহ সর্বমোট 67টি ট্রেন ছেড়ে যাবে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে। আর যাত্রী ভোগান্তি মোকাবেলা ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ। মেজর কোনো ভোগান্তি নাই। একটা ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট হবে, আর আরেকটা ট্রেন 40-50 মিনিটের মতো লেট হয়েছে, এতটুকুই। এছাড়া বাকি ট্রেনগুলো মোটামুটি রাইট টাইমে চলে গেছে। আমাদের এই পর্যন্ত যে সার্বিক পরিস্থিতি আছে মোটামুটি আমরা সন্তোষজনক। আশা করি সামনের দিয়ে যাত্রাও সুন্দর হবে ইনশাআল্লাহ। রাজধানীর বাস টার্মিনালেও এখন তিল ধারণের ঠাঁই নেই। টিকিটের জন্য হাহাকার সাধারণ যাত্রীদের। গাড়ি আসতেছে আর ওই ওয়াইজ হচ্ছে টিকিট দিচ্ছে, অগ্রিম টিকিটটা মেবি দিচ্ছে না। এখন ভোগান্তি মনে হচ্ছে না। ঈদের ছুটিতে যাচ্ছি পরিবার নিয়ে, এটাইতেই শান্তি আছে আর কি। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীদের অতিরিক্ত চাপ মোকাবেলায় বিশেষ ট্রিপ ও বিকল্প বাসের ব্যবস্থা করা হয়েছে। এখনো চাপ পড়ে না আর কি, হয়তো বা বিকাল থেকে বা আগামীকালকে সকাল থেকে যাত্রীর চাপ পড়তে পারে। অন্যান্য কাউন্টারের চাপ আছে, ময়মনসিংহে যাত্রীর চাপ আছে, কিশোরগঞ্জের চাপ আছে। আমাদের চাপ হবে আগামী দিন থেকে। এদিকে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে ডিএনপি কমিশনার জানান, যাত্রী হয়রানি রোধে বিশেষ মোবাইল টিম রাখা হয়েছে। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন রোধে ডিএমপির বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করছেন। ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে টার্মিনালগুলোর পাশাপাশি সড়ক পথেও সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। দর্শক, ঈদযাত্রার আরো খবর জানবো। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, ট্রেনের শিডিউল বিপর্যয়ের কথা আমরা বলছিলাম খবরে। আপনার কাছে কি তথ্য আছে, আর যাত্রীরা কি বলছেন এই বিষয়টা নিয়ে?
ধন্যবাদ। শিডিউল বিপর্যয় ঘটনাটি মূলত সকাল 11টা 45 পর্যন্ত ছিল। 5টি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছিল। 15 মিনিট, 20 মিনিট বা সর্বোচ্চ 1.5 ঘন্টা পর্যন্ত সেই বিপর্যয়টি আমরা দেখেছি। তবে ঠিক 12টার পর থেকে এখন পর্যন্ত মোট 38টি ট্রেন ছেড়ে গিয়েছে কমলাপুর রেল স্টেশন থেকে। পরবর্তীতে সেই 5টির পরবর্তীতে আর কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি এবং আজ মোট 53টি ট্রেন ছেড়ে যাবে। এবং আপনারা দেখছেন যেমনটি এখন প্রধান ফটক দিয়ে যেমন যাত্রীরা আসছেন, আমরা দেখেছিলাম 12টা পর্যন্ত শিডিউল বিপর্যয় যতক্ষণ ছিল ব্যাপক যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। তবে দুপুর নাগাদ সেটি কমে এসেছে, অর্থাৎ ট্রেন যখন স্বাভাবিক নিয়মে চলতে শুরু করেছে তখন থেকেই সেই চাপটি কমেছে। তবে আজকেও অনেক যারা অফিস করেছেন তাদের একটি চাপ ছিল সন্ধ্যা নাগাদ, অর্থাৎ 5টা থেকে 6:30 পর্যন্ত এই কমলাপুর রেল স্টেশনে ব্যাপক চাপ ছিল এবং এখন কিছুটা চাপ কমেছে। আমরা যেমনটি জানিয়ে রাখি যে 7:35 এবং 7:30 এবং 8টা এবং 8:45 এরকম সময়ে, অর্থাৎ 15-20 মিনিট ব্যবধানে ট্রেন ছেড়ে যাচ্ছে। প্রত্যেকটি ট্রেনেই একদম ভর্তি যাত্রী যাচ্ছেন এবং বেশ কয়েকটি ট্রেনে আমরা ছাদে যাত্রী যাওয়ার চিত্র দেখেছি। তবে শেষ পর্যন্ত কয়েকটি ট্রেন থেকে ছাদ থেকে যাত্রী নামিয়ে দেওয়ার চিত্র আমরা দেখেছি। ফলে সব মিলিয়ে যদি বলি এই ঈদ যাত্রা একদম মুখর হয়ে উঠেছে কমলাপুর রেল স্টেশন। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, সকাল পর্যন্ত যেমনটি দেখেছি সকালে যাত্রীদের ভোগান্তির কথা অনেকেই বলেছেন শিডিউল বিপর্যয়ের কারণে। তবে বিকেলে, শেষ বিকেলে আমরা এখন পর্যন্ত কোনো যাত্রীর কাছে ভোগান্তি তেমন কথা শুনিনি এবং তারা বলছেন এই যে ট্রেনে ব্যাপক যাত্রীদের চাপ, সেই প্রসঙ্গে আমরা জিজ্ঞেস করেছিলাম। তারা বেশিরভাগ যাত্রীরা বলছেন সড়ক পথে বিশেষ করে দুর্ঘটনা, আপনারা জানেন আজকেও সড়ক দুর্ঘটনায় প্রায় 18 জনের মতো মানুষ মারা গিয়েছে শুধুমাত্র টাঙ্গাইলেই। সেই জায়গায় দাঁড়িয়ে যানজট এবং এই মৃত্যুর ঘটনা এড়াতে এবং অল্প সময় বাঁচাতেই মূলত ট্রেনে এত চাপ বেড়েছে এবং টিকিট প্রাপ্তির ক্ষেত্রেও অনেকেই, বেশিরভাগ যাত্রীরাই প্রশংসা করেছেন এই সেবার। তো কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রয়েছি সদরঘাট লঞ্চ টার্মিনালে, যেখানে আসলে স্বপ্ন বাড়ি যাচ্ছে। বিশেষ করে বলতে গেলে ঈদকে উপলক্ষ করে মানুষের স্রোত দেখতে পাচ্ছি আমি। যদি একটু পিছনের দিকটা একটু আপনাদেরকে দেখাতে চাই, দক্ষিণবঙ্গের বিশেষ করে যারা আছেন তারা সচরাচর লঞ্চ এবং বিভিন্নভাবে যাতায়াত করেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে যারা দক্ষিণবঙ্গের যাত্রী আছেন, যারা ঈদ উপলক্ষে বাড়ির পথে যাচ্ছে, যাদের স্বপ্ন আসলে বাড়ি যাচ্ছে, তারা আসলে লঞ্চের মাধ্যমেই আসলে অনেকেই বেছে নিয়েছেন লঞ্চ পথের যাত্রাকে। যদিও তারা কয়েকজন আমাদের কাছে আবহাওয়া নিয়ে কিছুটা দুশ্চিন্তা প্রকাশ করেছেন, তবে আসলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আবহাওয়া কিছুটা ঠান্ডা বা শীতলই আমরা দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWT আমাদেরকে জানিয়েছে যে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার 172টি লঞ্চ আসলে এই ঈদের যাত্রীদেরকে সার্ভিস দিবে, যেটি আসলে সাধারণ সময়ে 50 থেকে 55টি লঞ্চ চলাচল করে। সেখানে তার ডাবলের থেকেও বেশি লঞ্চ আনা হয়েছে শুধুমাত্র যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয়। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, যাত্রীরা আসলে বলছে যে বাড়তি ভাড়ার একটি অভিযোগ দিয়েছে, যদিও নৌ কর্তৃপক্ষ বলছে বাড়তি ভাড়ার কোনো অভিযোগ তাদের কাছে এখন পর্যন্ত আসেনি। তবে আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলে জেনেছি যেখানে আসলে কেবিনের ভাড়া 1200 টাকা, সেখানে এক একজন যাত্রীর কাছ থেকে 1800 টাকা, 2000 এবং এরকম ভাবে 2500, 3000 পর্যন্ত নেওয়া হচ্ছে। আরও যদি জানাতে চাই যে নৌপথের এই নিরাপত্তা নিশ্চিত করতে যে পন্টুনের আশপাশে যে নৌকা চলাচলের একটি ঘটনা থাকে বা নৌকা চলাচলের যে দৃশ্য থাকে, গত ঈদেও আমরা দেখেছি যে লঞ্চের আশপাশে নৌকা চলাচলের মাধ্যমে যে দুর্ঘটনাটি ঘটেছিল, এবার কিন্তু পন্টুনের আশপাশে কোনোভাবেই কোনো নৌকাকে ভিড়তে দেওয়া হচ্ছে না। পুলিশের জোরদার টহল আসলে আমরা দেখতে পাচ্ছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে 1 থেকে 25 নম্বর যে পল্টন আছে, পল্টনের ভিতর যাতে কোনো নৌকা না ঢুকতে পারে সেজন্য। ইমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এর সাথে মাসুদ সুমন আমাদের সাথে যুক্ত ছিলেন, তাকেও ধন্যবাদ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র মক্কা নগরী। সব ভেদাভেদ ভুলে মহান আল্লাহর সান্নিধ্য ও পাপ মুক্তির আশায় শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। এহরাম বেঁধে তাবুর শহর মিনায় অবস্থান করছেন বাংলাদেশ সহ বিশ্বের লাখো ধর্মপ্রাণ মুসলমান। মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে সাদা 2 টুকরো ইহরামের কাপড়ে নিজেকে জড়িয়ে মক্কার মিনা উপত্যকায় সমবেত লাখো মুসলিম। হজের প্রথম রুকন হিসেবে 5 ওয়াক্ত নামাজ আদায় এবং ইবাদত বন্দেগিতে মিনার তাঁবুতে অবস্থান করছেন আল্লাহর মেহমানরা। আল্লাহর নির্দেশে এই মিনাতেই পুত্র হজরত ইসমাইলকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। সেই ঐতিহাসিক ঘটনা স্মরণ করেই হাজিরা এখানে অবস্থান করছেন।
মিনায় রাতযাপন শেষে ৯ জিলহজ ভোরে হাজিরা রওনা হবেন হজের প্রধান উকুফ বা অবস্থানের স্থান ঐতিহাসিক আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। সেখানে খুতবা শুনে একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন তারা। এই বছর খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়ক আলী আল হুদাইফি। সূর্য ডোবার পর মুজদালিফার পথে রওনা হবেন হাজিরা। পরে মিনায় ফিরে পশু কুরবানি ও শয়তানকে পাথর মারার মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিক। এদিকে তীব্র গরমে হাজিদের জন্য জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। হজের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এবার ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অত্যাধুনিক নজরদারি প্রযুক্তির ব্যবহার করছে সৌদি আরব। আসমাতুলি, নিউজ 24। জমে উঠেছে কোরবানির পশুর হাট, আর এ নিয়ে আরো খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ রায়হান। রায়হান, হাটে পশু সরবরাহ কেমন দেখছেন আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ঈদের ছুটি শুরু হয়ে আজ সকাল থেকে রাজধানীর বাইরে থেকে বিভিন্ন প্রান্ত থেকে জেলা শহরগুলো থেকে এই ঢাকার যে পশুর হাটগুলো রয়েছে সেখানে ব্যাপারী এবং গরু খামারি যারা রয়েছেন তারা কিন্তু আসা শুরু করেছেন এবং আজকে কিন্তু একেবারে জমজমাট। দুপুর থেকে দেখছিলাম অনেকগুলোই গরু দামাদামির পরে কিন্তু যেহেতু ঈদের সময় আসলে সে কারণে ক্রেতারাও চাইছেন একটু ছাড় দিয়ে দিতে এবং যারা কিনছেন বিক্রেতারা যারা বিক্রি করছেন তারাও চাইছেন সঠিক দামে আসলে দিতে, কম লাভ করে বা যতটুকু তার ন্যায্য দাম দরকার সেটাতে, এবং ক্রেতারাও চেষ্টা করছেন আসলে পছন্দ হয়ে গেলে তার পছন্দের যে গরুটি সেটি আসলে নিয়ে ফেলার। এবং এখন পর্যন্ত সন্ধ্যার পরে আবহাওয়া একটু বৈরী থাকলেও যেহেতু বৃষ্টি হয়েছিল তাতেও কিন্তু আসলে ক্রেতা সমাগমের একেবারেই কমতি নেই এবং পরিবার পরিজন নিয়ে আসলে সবাই আসছেন যাতে পছন্দের গরুটি সবাইকে নিয়ে আসলে কেনা যায় এবং কোন গরুটি ভালো লাগবে সেটি আসলে পরিবার পরিজনের সবাইকে এসে মিলিয়ে তারা আসলে ঠিক করছেন এবং একেবারে জমজমাট বলা যাচ্ছে পশুর হাট। এই ছিল গরু বিক্রির খবর আমার থেকে। রাশেদ, আপনাকে ধন্যবাদ। সরকারের প্রথম 100 দিনে মন্ত্রিপরিষদে নেয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের 62% বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। এছাড়াও পাচার হওয়া টাকা ফেরাতে 3টি দেশের সাথে চুক্তি করেছে সরকার। সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত 100 দিনে দেশে উদার ও সহিষ্ণুতার নতুন মানদণ্ড তৈরি হয়েছে। 12 ফেব্রুয়ারির নির্বাচনে ভূমিধস বিজয়ে 19 বছর পর ক্ষমতায় বিএনপি। জুলাই গণঅভ্যুত্থানের পর তৈরি হওয়া বিপুল জনপ্রত্যাশা পূরণের দায়িত্ব কাঁধে নিয়ে যাত্রা শুরু করে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভা। বিশ্বস্তার সহিত পালন করিব। প্রথম 100 দিনে সেই প্রত্যাশা পূরণে অগ্রগতি কতটুকু, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন তুলে ধরেন সরকারের সাফল্য ও পরিকল্পনা। বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত, দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সামাজিক নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও অবকাঠামো খাতে একাধিক উদ্যোগ বাস্তবায়ন শুরু হয়েছে। যে প্রতিশ্রুতির আলোকে জনগণ ধানের শীষে ভোট দিয়েছে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সবাই তা অক্ষরে অক্ষরে পালনের জন্য দায়বদ্ধ এবং সেই প্রতিফলন আমরা গত 100 দিনের প্রতিটি দিনেই দেখেছি সরকারের প্রতিটি গণমুখী কর্মকাণ্ডে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, পাচার হওয়া টাকা ফেরত আনা সহ অর্থনৈতিক খাতেও উল্লেখযোগ্য সফলতা আছে। বেড়েছে রেমিটেন্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিকে উন্নতি করার উচ্চাভিলাষী একটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা দেশের অগ্রযাত্রায় মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে। গত 3 মাসে গুম, খুন ও বিরোধী মত দমনের মতো কোনো ঘটনা না ঘটা সরকারের গণতান্ত্রিক চরিত্রের বহিঃপ্রকাশ বলে মনে করেন তিনি। যখন কোনো অপরাধ হয় তারপরে কত দ্রুততার সাথে আইনের ভেতরে থেকে সবচেয়ে কঠিন পদক্ষেপগুলো গ্রহণ করা যায়। আমরা দেখেছি বিচ্ছিন্ন বা বিক্ষিপ্তভাবে কোথাও যদি কোনো অঘটন ঘটে, আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ হয়, তারপর কিন্তু মাত্র কয়েক ঘন্টার ভেতর প্রতিটি ক্ষেত্রে আমরা অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মত প্রকাশের স্বাধীনতার সুযোগে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। মত প্রকাশের স্বাধীনতা কি ব্যক্তি আক্রমণ করা, মানুষের চরিত্র হনন করা, এগুলো স্বাধীনতা নয়, এগুলো হলো অপরাধ। সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে বলা হয়, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে সরকার। তরুণ ও নারীদের ক্ষমতায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।
সরকারের উচ্চাভিলাষী বাজেট মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন বাজেটের আকার না বাড়িয়ে বাস্তবায়নের দক্ষতা বাড়ানোর দিকে নজর দেওয়া প্রয়োজন। তাদের মতে বিপুল অঙ্কের ব্যয় মেটাতে অর্থ সংস্থান বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে আগামী অর্থ বছরে। এতে হোঁচট খেতে পারে সরকারের ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে আসার স্বপ্ন। হোসাইন শাহাদাতের রিপোর্ট। দেশের অর্থনীতিতে চলছে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম। এমন কঠিন সময়েও আগামী এক বছরে 9,30,000 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করছে সরকার। একদিকে জনপ্রত্যাশা পূরণের চাপ, অন্যদিকে উন্নয়নে গতি ফিরিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য, যার মাধ্যমে অর্থনীতিকে উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফেরাতে চায় সরকার। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন বড় অঙ্কের বাজেট মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে আরেক দফা। বাজেট 8 লাখ থেকে 9 লাখ কোটি টাকা মানেই হলো, যদি সেটা বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু 1 লক্ষ কোটি টাকার উপরে মার্কেটে পাম্পিং হবে, এবং সেটা কিন্তু হাই ইনফ্লেশনের সময় আপনি যদি যেখানে একেবারে না বাড়ালেই নয়, এরকম জায়গায় আমরা খুব ভাবনা চিন্তার মাধ্যমে বাড়ানোর বিষয়টা ডিসাইড না করি, তাহলে কিন্তু খামাখাই অপ্রয়োজনীয়ভাবে বেড়ে ওই যে ইনফ্লেশনের যুদ্ধটা হয়তো একটা নির্দিষ্ট গ্রুপের কষ্ট লাঘব হবে, কিন্তু সার্বিকভাবে ইনফ্লেশন কমবে না। আয়ের পরিকল্পনায় সরকারের মূল ভরসা জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআর এর ঘাড়ে 6 লাখ কোটি টাকার বেশি আদায়ের লক্ষ্য দেয়া হতে পারে, যা চলতি অর্থ বছরের চেয়ে 1 লাখ কোটি টাকা বেশি। সব মিলে 6,95,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে সরকার। বিশ্লেষকরা বলছেন বিদ্যমান সক্ষমতার তুলনায় যা অনেক বেশি। বাংলাদেশের যে ফিস্কাল সেক্টরে যে ফ্র্যাকচারটা, অর্থাৎ মাত্র 7% ট্যাক্স টু জিডিপি, ইউ ডোন্ট হ্যাভ এনাফ মানি, এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে যে ফ্র্যাকচারটা, অর্থাৎ আপনার 5.5 লক্ষ কোটি টাকার এনপিএল, এই দুইটা ফ্র্যাকচারকে অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে অ্যাড্রেস করা হওয়া উচিত আপনার নাম্বার 1 ইকোনমিক প্রায়োরিটি। এই অর্থনীতিতে করযোগ্য টাকা বহু আছে, সেটা পটেনশিয়ালিটি আছে, সেটা আপনাকে নিতে হবে। সরকারকে খুব সিরিয়াসলি কমিটেড হতে হবে, সরকারকে ওই এনবিআর এর উপরে বসে থাকলে হবে না। অর্থনীতিবিদরা বলছেন রাজস্ব বোর্ডের বড় সংস্কার ছাড়া সরকারের আয়ের লক্ষ্য পূরণ সম্ভব হবে না। ফলে আগামী অর্থ বছরে ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে আসার যে লক্ষ্য ঠিক করেছে সরকার, তা অধরাই রয়ে যেতে পারে। 2020 অর্থ বছর থেকে 2025 অর্থ বছরে লোন রিপেমেন্ট অব্লিগেশন 228% বেড়ে গেছে। সুতরাং সেই জন্য আমরা প্রেসারে পড়ে গেছি, আমাদের নতুন লোন নেওয়ার জায়গাটা সংকুচিত হয়ে গেছে। 2,35,000 কোটি টাকার ঘাটতি পূরণে ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে 1,19,000 কোটি এবং বৈদেশিক উৎস থেকে 1,16,000 কোটি টাকা ঋণ নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। আর এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।